এটা তো সেই বিখ্যাত দোবাকি ক্যাম্প, যেটা 1/2 কিলোমিটার রাস্তা গভীর জঙ্গলের মধ্য দিয়ে আপনারা আগাবেন। এটা সেই ক্যানোপি ওয়াক, বিখ্যাত ক্যানোপি ওয়াক। সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ ভরা তোলারে যৌবন, মোরা সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ। আপনাদের বোটের ভিতরের ইন্টেরিয়ারটা শুধু একবার দেখুন, এবং এই বোটের ভিতর থেকে বাইরের পরিবেশটা দেখুন। অসাধারণ বাইরের পরিবেশ। বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, অসাধারণ লাগবে আপনাদের। সুন্দরবন পৌঁছাতে গেলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনাকে এসে পৌঁছতে হবে শিয়ালদা স্টেশনে, এবং শিয়ালদা স্টেশন থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় ট্রেন রয়েছে। সকাল 5টা 45, 6টা 30, 7টা 42, 8টা 28। এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনি প্রথমেই চলে আসুন ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব 46 কিলোমিটার এবং পার হেড টিকিট মাত্র 15 টাকা। আপনি যেভাবেই ক্যানিং আসুন না কেন, বাই রোড যেভাবেই আসুন না কেন, আপনার সব থেকে খরচ কম হবে কিন্তু বাই ট্রেনে, এবং সেক্ষেত্রে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 15 মিনিট। ক্যানিং হলো সুন্দরবনের প্রবেশদ্বার। এবার এই ক্যানিং স্টেশন থেকে আপনি প্রথমেই পৌঁছে যাবেন সোনাখালি, এবং এই সোনাখালি থেকে অর্থাৎ ক্যানিং থেকে সোনাখালির দূরত্ব মাত্র 18.1 কিলোমিটার। ক্যানিং থেকে কিন্তু ট্যুর অপারেটররা আপনাদেরকে নিয়ে নেবেন, এবং সমস্ত ক্যানিং টু ক্যানিং সমস্ত খরচাটা কিন্তু এবার ট্যুর অপারেটরদের হাতে। আমরা গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে, এবং প্রথম দিন আপনি দেখবেন গোসবা বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলো, হ্যামিল্টন বাংলো, এগুলো দেখার পর আপনি গিয়ে পৌঁছবেন পাখিরালয় ফরেস্টে। আমি সুন্দরবন ভ্রমণ সাথী সৌভিকদার নম্বরটা আপনাদেরকে দিয়ে দিলাম। খুব ভালো লেগেছে আমার ব্যবহার থেকে শুরু করে অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া, এভরিথিং। সৌভিকদার অ্যারেঞ্জমেন্ট ছিল অসাধারণ। আমরা এসে পৌঁছলাম সোনাখালিতে। প্রথমেই আমাদের জন্য রেডি ছিল ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর রসগোল্লা। তার আগে যদিও আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এরপরে আমাদের লঞ্চ অর্থাৎ হাউস বোট ছেড়ে দিল। আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছালাম গোসাবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখার পর গিয়ে পৌঁছালাম বেকন বাংলোতে। এবং এই দুটো স্পট ঘোরার পরে, মানে এই দুটো স্পট ঘুরতে আপনার বেশ কিছুটা সময় লাগবে। এই বেকন বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো গোসাবাতে দেখার পর আপনারা কিন্তু পৌঁছে যাবেন লঞ্চে, এবং সেখানে আপনাদের লাঞ্চ রেডি থাকবে। এবং লাঞ্চে যেহেতু ইলিশ উৎসব, আপনাদের 2 রকম ইলিশের আইটেম থাকবে, পর্যাপ্ত পরিমাণে ভাত, ইলিশ, ইভেন আপনি চাইলে চিংড়িও নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। অসাধারণ খাবার দাবার, এবং ইলিশ উৎসবের এটাই প্রাধান্য, এটাই বৈশিষ্ট্য যে অসাধারণভাবে আপনি বোট সাফারি করতে করতে বোটে বসে বসে আপনি ইলিশ এনজয় করতে পারবেন। আমরা প্রথম দিন এসে পৌঁছালাম পাখিরালয়, এবং প্রথম দিনের সমস্ত খাবার দাবার একেবারে ব্রেকফাস্ট টু ডিনার সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম। খাবার দাবারের কোয়ালিটি ছিল অসাধারণ। সত্যি এরকম সুন্দরবনের বৃষ্টি ভেজা বর্ষা ইলিশ উৎসব বর্ষাতে আপনি যদি এইভাবে বোটের উপর বসে খেতে চান, মজা নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে সৌভিকদার সাথে কন্ট্যাক্ট করে সুন্দরবন ইলিশ উৎসবে। এবং সুন্দরবন ইলিশ উৎসবটা কিন্তু শুরু হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসে। এই যে আমরা যে বোটটাতে গিয়েছিলাম, অর্থাৎ আমাদের যে বোট সাফারি বোটটা ছিল, তার বোটের ভিতরের ইন্টেরিয়ারটা ছিল এরকম। আপনি একটু রেস্টও নিতে পারেন, এখানে অসাধারণভাবে অ্যারেঞ্জমেন্ট বেডগুলো রয়েছে। জানলা দিয়ে আপনি সুন্দরভাবে শুয়ে শুয়ে আপনি বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। এবং যেহেতু বর্ষার সময়, সেহেতু আপনি মাঝে মধ্যে বৃষ্টি আপনার চোখে পড়বে, বৃষ্টি পড়বে। দারুণ একটা অ্যাডভেঞ্চার, দারুণ একটা পরিবেশ আপনি এই বোটে চলাকালীন আপনি কিন্তু এনজয় করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে এখানে বেড রয়েছে, মানে যে প্রায় একটা বোটে 30-35 এই রকম সংখ্যায় ট্যুরিস্ট যান। বোটের বাইরে থেকে, মানে বোটের ভিতর থেকে বাইরের পরিবেশটাও আপনার অসাধারণ লাগবে। দুদিকেই ম্যানগ্রোভ ফরেস্ট, আর এরকম জলের মধ্যে দিয়ে আপনি যাবেন। সত্যি কথা বলতে কি, সুন্দরবনের এই বোট সাফারি কিন্তু রোমাঞ্চকর, সত্যি মনে রাখার মতো। তো আমরা এইভাবেই
আস্তে আস্তে পৌঁছে গেলাম পাখিরালয়ে। পাখিরালয়ে আমাদের যে রিসর্ট ছিল সেটাও সৌভিকদা খুব সুন্দর অ্যারেঞ্জ করেছিল। এক কথায় অসাধারণ, টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা রিসর্টের ভিতরটা একটু দেখে নিন। বেড টেডগুলোও কিন্তু অসাধারণ। এক বেডে আপনারা যেরকম থাকবেন, 3 জন 4 জন যেমন থাকবেন তেমন থাকতে পারেন। সমস্ত অ্যারেঞ্জমেন্ট সৌভিকদা সুন্দরভাবে, অর্থাৎ সুন্দরবন ভ্রমণ সাথী আপনাদের জন্য রেডি করে রাখবে। টয়লেট, বাথরুম A to Z সব কিছু ছিল নিট অ্যান্ড ক্লিন। সন্ধ্যায় পেয়ে যাবেন ঝুমুর নাচ, একেবারে টিপটপ নিট অ্যান্ড ক্লিন বাথরুম। চলুন এবার একটু ঝুমুর নাচ দেখে নেওয়া যাক। সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ ভরা তোলার যৌবন। মোরা সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ ভরা তোলার যৌবন। আরে তোর জীবনের সঙ্গে বাঁধাই আমার জীবন, মোরা নষ্ট করছি তোকে তাই পড়বো যদি পাকে। সুন্দর করবে তলিয়ে যাবে আমার জীবন, মোরা নষ্ট করছি তোকে তাই পড়বো যদি পাকে। সুন্দর করবে তলিয়ে যাবে আমার জীবন। গাছ লাগো প্রাণ বাঁচাও বলছি গানে গানে, ও তোর গাছ লাগো প্রাণ বাঁচাও বলছি গানে গানে। ও তোর লাগি সৃষ্টি করতে হবে গুণ বাঁচাবন, মোরা লাগি সৃষ্টি করতে হবে গুণ বাঁচাবন। সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ ভরা তোলার যৌবন। মোরা সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ ভরা তোলার যৌবন। আরে সুন্দরী বন হালকা সুন্দর বন, সুন্দরী গাছ ভরা তোলার যৌবন। আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আসল ট্রিপটা কিন্তু আজকে আপনারা কোন কোন জায়গা দেখবেন একটু দেখে নিন। প্রথমেই চলে এলাম সুন্দরবন সজনেখালি ওয়াচ টাওয়ার। ভাগ্য ভালো থাকলে আপনি এই ওয়াচ টাওয়ার থেকে বাঘেদের জল খাওয়া দেখতে পারবেন। এবার একটু শুনে নিই এবং দেখে নিই সুন্দরবন ট্যুরিস্ট গাইড এক্সপার্ট কি বলছে। সজনেখালি এটা কিন্তু পাখিরালা গ্রাম, এই নদীটার নাম হচ্ছে গোমন নদী। এটা কিন্তু বাংলাদেশের বর্ডার, এটা একটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ার পার্ট। এবার টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গাবম্ব। এখনো আমাদের লোক আছে, তাহলে কি হবে? এখনো পিছনে এত আসতে হারলে তো টাইম কম্পেয়ার। আপনি আপনার কাজ দেখো যে টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাতলায় সুন্দরবনে মিশেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশ সাইডে। এবার দুই নদীর মোহনা থেকে সুন্দরবনের আয়তন 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপর যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশের 16,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়া মাত্র 10,000। এই 10,000 বর্গ কিলোমিটার মধ্যে ইন্ডিয়ার পার্টে 102টো বদ্বীপ আছে, 54টা বদ্বীপ মানুষের, 48টা দ্বীপ জঙ্গলের পাড়ে। এই যেটা ঘুরবে এটা টোটাল ম্যানগ্রোভ, এটা সব। এটাকে বলা হচ্ছে টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভের আয়তন 2,585 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাঘের সংখ্যা 130 আনুমানিক। বাংলাদেশে কিন্তু এইখানে যেমন 2,585, বাংলাদেশে 5,270। টোটাল বাংলাদেশ ইন্ডিয়া মিলে আনুমানিক 400 বাঘ আছে। তাই ইন্ডিয়ার পার্টে আমাদের ঘোরার ব্যবস্থা, এগুলো সব বদ্বীপ, কিন্তু এগুলো নদী খাঁড়ি দিয়ে ভাগ করা আছে। আমরা সেই জায়গাগুলো আমরা এখান থেকে এই পর্যন্ত যাবো। বাঁকি এখান থেকে 30 থেকে 32 কিলোমিটার রান করে জঙ্গলের ভিতর দিয়ে, দুদিকে জঙ্গল পড়বে, দুদিকে বন্যপ্রাণী এরিয়া। আমরা জলপথে যাব,
কেন এটা জলপথে বোট সাফারি, এটাও ন্যাশনাল পার্ক। 1927 সালে সুন্দরবনটাকে অল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার এখানে যদি যেতে হয় স্পেশাল পারমিশন, যেমন জলদাপাড়া, আসাম, কাজিরাঙ্গা, গরুমারা, কানাবক্সা ন্যাশনাল পার্ক, সুন্দরবনও তাই। এখানে যেতে গেলে স্পেশাল পারমিশন যখন হচ্ছে ফরেস্টের স্টাফ আপনাদের সঙ্গে যাচ্ছে। এবার আমরা এইগুলো যাবো, এই যে খানির মধ্যে এখান থেকে 32 কিলোমিটার, আমরা কিন্তু এই যে পঞ্চমুখানি যেটা বলছি মোহনাটা পাবো। 5টা নদীর সঙ্গম এক জায়গায়, যেখানে মাতলা রিভার, বিদ্যাধরী, হেড়োভাঙা, গোমতী, গাজী, এই 5টা নদীর সঙ্গম পাবো। এখানে দেখার পরে শেষ, তারপরে কিন্তু আমরা ফিরবো। এখানে যেতে কিন্তু অনেক সময় লাগবে, কমপক্ষে এখান থেকে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। জঙ্গলের ভিতর দিয়ে ক্রস করতে করতে যাবো। এর লাস্ট হচ্ছে বে অফ বেঙ্গল। আবার এখান থেকে যদি এই দিকটা যাই, যেটা গঙ্গাসাগর এখানেই পড়ছে, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, জলপথেও যাওয়া যায়। সেটা ট্রিপটা 5 দিনের ট্রিপ হলে তখন গঙ্গাসাগর, কপিলমুনি আশ্রম পর্যন্ত যাওয়া হয়। এই জলপথে যেতে গেলে সময় লাগে। আমরা কিন্তু এই দিকটা যাব না, এদিকেও স্পট আছে, বাংলাদেশের দিকে 2টো স্পট আছে, একটা ঝিঙিখালি আর বুড়ির ডাবরি। এই স্পটটা যখন যেতে যাবে তখন ওয়াস্টার থেকে বাংলাদেশের যে রায়মঙ্গল নদী, তার উদ্ধারে বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টের জঙ্গল পড়বে। এবার ওখানেও ট্যুরিস্ট নিয়ে যাচ্ছে, ওখানে কম, বেশিরভাগ ট্যুরিস্টটা ইন্ডিয়ার পার্টে ঘোরে, কারণ এখানে ছোট বড় খালির মধ্যে দিয়ে বিভিন্ন স্পট করেছে, স্পটগুলো নামা যায়, তাতে দেখার অনেকটা চান্স থাকে। না দেখতে পেলে সুন্দর পরিবেশ মধ্য দিয়ে ঘুরবো, দুদিকে জঙ্গল পড়বে, এই গাছগুলো সবসময় সবুজ থাকে, একে চিরহরিৎ বৃক্ষ বলা হয়। আর সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনে ম্যানগ্রোভটা 84 প্রজাতির গাছ আছে। সুন্দরী, গেঁওগরান, ধুদুল, পশু, গর্জন, গোলপাতা, হেতাল, অরেকিপ, এই গাছগুলো 4টে ঘাটে কিন্তু বিভিন্ন রুট হয়। সুন্দরী গাছ, কেওড়া গাছ, বাইন গাছ আর পশু গাছের শ্বাসমূলটা হয়, কিছু গাছের ঠেসমূল হয়, কিছু গাছের রুট মাটির উপর দিয়ে সাপের মতো আমরা পড়েছি স্নেক রুট বা বার্থডে রুট কাকে বলে, ওটা পড়েছি, ওটা দেখতে পাবো। আবার কিছু গাছের কমপ্লেক্স রুট আছে, এই জালের মতো। হ্যাঁ, এই রুটগুলো হয় এই কারণে গাছগুলোকে যাতে পড়ে না যায়। এখানে তো সবসময় সাইক্লোন হচ্ছে, সুনামি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাতে কিন্তু অনেক সময় জলটা বাড়ছে, নদীর বাঁধ ভেঙে গিয়ে গ্রামে জল ঢুকে যাচ্ছে, তাতে ধান চাষ হচ্ছে না। সেইভাবে এই বাঁধ দিয়ে, মাটিগুলো বাঁধ দিয়ে উঁচু করে জলটা গাঢ় করা হচ্ছে, নোনা জলে সয়েল ইরোশন বেশি, তার জন্য ম্যানগ্রোভ লাগানো, প্লান্টেশন হচ্ছে 100 দিনের কাজে দিচ্ছে। আমরা এবার ভোটে যাব, সেই সঙ্গে সঙ্গে বলি যদি কোনো প্রশ্ন থাকে ভোটে করবেন, আমি আছি সারাদিন আপনাদের সাথে। চলুন, যখন ফিরে আসবো তখন আমার ডিউটি। হলুদ বল এইখান থেকে এটা বাংলাদেশ, ওটা দেখা যাবে ওটা সেটা রায়মঙ্গল নদী আছে। এটা এখান থেকে যদি বাংলাদেশে তাহলে যাই, তাহলে এই ধারে স্পট হবে না। বাংলাদেশে গেলে 6 ঘন্টা লাগবে যেতে। বাংলাদেশ অনেক দূর, ওখানে গিয়ে যখন যাবো, এখানে এরকম বর্ডার আছে, দুদিকে গার্ড আছে, পোস্ট গার্ড, আবার ফরেস্ট ডিপার্টমেন্ট। ওই বর্ডারটা মানে রায়মঙ্গলের উপর দিয়েই বর্ডার। হ্যাঁ, বর্ডার, ওখানে কোনো জাল নেই, ওরা বর্ডার দিচ্ছে, কোনো নেট দিয়ে ঘেরা নেই। আবার বাংলাদেশের বাঘ ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়ার বাঘ বাংলাদেশ চলে যাচ্ছে, ওদের সব ওদের কোনো জায়গায় পাসপোর্ট ভিসা লাগছে না। ওরা কোন সময়টা বেশি আসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যখন ওদের প্রজনন টাইম, ব্রিডিং পিরিয়ডটা হয়, তখন এধারে বাঘ ওধারে, ওধারে বাঘ এধারে চলে যায়। চলুন আমরা যাই। আমার সাথে আসো বাবা, এদিকে আসো। ওরা মাংস আছে, যাতে মাংস থাকবে সেটাই খেয়ে নেবে। পাপা সামনে ওরম একটা সামনে। ওয়াও, এটা কোথায় এসে পৌঁছালাম? এটা দোবাকি ক্যাম্প, এটা ক্যানোপি ওয়াক। এখানে প্রায় 1/2 কিলোমিটার আপনারা এই রকমভাবে নেট দিয়ে ঘেরা ক্যানোপির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, এবং দুদিকে কিন্তু গভীর জঙ্গল, এবং এই গভীর জঙ্গলে আপনারা অবশ্যই দেখতে পাবেন হরিণ। এই যে লিটল কুইন হরিণের সাথে ছবি তুলছে, এই যে দেখুন হরিণগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মাই লিটল কুইন অ্যান্ড মাই বেটার হাফ। দেখুন হরিণের সাথে কি সুন্দর ছবি তুলছে। কেমন লাগছে আপনাদের জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার একটু দেখে নিই দ্বিতীয় দিন লাঞ্চ, মানে একেবারে ব্রেকফাস্ট থেকে ডিনার আপনারা কি কি খাবেন। অসাধারণ সব আইটেম, ইলিশে ইলিশ, নামই তো ইলিশ উৎসব। তবে সত্যি কথা বলতে কি, সুন্দরবন বেড়াতে এলে আপনি যে ট্যুর অপারেটরের সাথে আসুন না কেন, আপনি মানে খাওয়া দাওয়ার উপরেই থাকবেন সারাদিন। তবে হ্যাঁ, যেহেতু এখানকার ওয়েদারটা ভালো, আপনার খাওয়া দাওয়া কিন্তু খুব, খাবার দাবার হজমও হয়ে যাবে দারুণভাবে, কোনো রকম অসুবিধে হবে না। ইলিশ, চিংড়ি, ইলিশ বিরিয়ানি, কি খাবেন আপনি, অসাধারণ সব আইটেম সত্যি। দাদা
বলছি সুন্দরবন ভ্রমণের ট্রাভেলস এসে সুন্দরবন ঘুরে 3 দিন কেমন লাগলো জানাবেন একটু। খুব সুন্দর, খুব ভালো, তোমাদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আর আমি তো সবাইকে পার্সোনালি রেকমেন্ড করবোই। খাওয়া দাওয়া সব কিছু ভালো, সব কিছু আলাদা করে মানে হোটেল, খাওয়া দাওয়া সব খুব ভালো। থ্যাংক ইউ। ম্যাম আপনার কেমন লাগলো বলবেন একটু। খাওয়া দাওয়া কেমন ভালো হচ্ছে? থ্যাংক ইউ। এদিকে ম্যাম বলুন। আমার সাথে থেকে 3 দিন ঘুরে কেমন লাগলো? দারুণভাবে আমরা এনজয় করলাম, খুব সুন্দরভাবে ঘুরলাম, খুব ভালো লাগলো। দাদা খুব ভালো হয়েছে, সৌভিকদার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আবার আসার প্ল্যান আছে তো? একদম, হ্যাঁ আসবো, রেকমেন্ড করবো। থ্যাংক ইউ। ভালো হয়েছে। এদিকে দাদা বলছি সুন্দরবন ভ্রমণের ট্রাভেলস এসে ঘুরে কেমন লাগলো জানাবেন। খুব ভালো। খাওয়া দিকে তো কোনো একদম নেই, ঠিক আছে, খাবার পর খাবার আর কি বলবো, আর আমার সাথে থেকে কেমন লাগলো তিনি? খুব সুন্দর। অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে খাবারের টেস্ট থেকে আরম্ভ করে একদম প্রতিটা জিনিসই মানে বলার মতো না। আপনাদের সার্ভিস খুব ভালো, থ্যাংক ইউ। সার্ভিস খুব ভালো, আপনার সাথে থাকে খুব ভালো লাগলো, আর আমরা খুব এনজয় করলাম। থ্যাংক ইউ। খুব ভালো লাগে। বাবু ভালো লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগছে তোমার? ভালো লেগেছে? তুমি সৌভিকের কে হও? মামা। বাহ। শেষ দিনের ব্রেকফাস্ট এবং লাঞ্চটা একটু দেখে নিন। লাঞ্চে রয়েছে কিন্তু ইলিশ বিরিয়ানি। এরপর আমরা মন খারাপ নিয়ে ফিরে এলাম সোনাখালিতে, যেখান থেকে আমাদের বোটটি ছেড়েছিল। আর তারপর সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে চলে এলাম ক্যানিং। ক্যানিং থেকে আবার সেই ট্রেনে করে বাড়ি ফেরার পথে একরাশ মন খারাপ আর একরাশ বন্ধু, নতুন ভালো লাগা, সব কিছু নিয়ে নতুনভাবে পথ চলা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।